আমি বিরতির আগে আমরা যেখানে থেমেছিলাম জনাব হাবিবুর রহমান হাবিবের ওই কথায় যদি আপনি কোনো কিছু যোগ করতে চাচ্ছিলেন 1 মিনিট দিয়ে আমি পরের ষড়যন্ত্রে যেতে চাই। প্রথমে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে উনি যে একটা কথা বললেন যে এ তরুণরা বিলাসী জীবন করছে এটা সেটা, আমি বলবো কি যে ভাইদের জানার একটু অভাব আছে বা বোঝার একটু অভাব আছে হয়তো। কারণ তরুণ এখানে কেউ মানে অশিক্ষিত মূর্খ কোনো তরুণরা আমরা রাজনীতিতে আসিনি। আমাদের কারো কারো আগে থেকেই কোনো না কোনো প্রফেশনে আমরা যুক্ত ছিলাম। আবার প্রত্যেকে দেখা যাচ্ছে ঢাকা ইউনিভার্সিটি বা দেশের বাইরে থেকেও অনেকে এসছে, আপনি জানেন। তো এই মানুষগুলা ধরেন আমি হাসনাত আবদুল্লাহর কথা একটু অ্যাড করি। সে এসিএস একাডেমিতে ডিরেক্টর হিসেবে এখন না প্রায় 4-5 বছর ধরে সে কাজ করছে। তার মান্থলি স্যালারি মোর দেন 1 লাখের উপরে আগে থেকেই ছিল। তো সে তার একটা তো ভালো লাইফ লিড করতেই পারবে। বা ধরেন যে এখানে এরকম অনেকেই আছে। আবার হ্যাঁ, কিছু মানুষের রাজনীতিতে আসার কারণে এখন যারা সংসদীয় আসনের এমপি হচ্ছেন তাদের জীবনে তো কিছুটা পরিবর্তন আসবে। যদি একটা মানুষের লাইফে 1-2 লাখ টাকার স্যালারি আসে সেক্ষেত্রে সলভেন্সি আসবে। তো আমার কথা হচ্ছে যে কার জীবনে কতটুকু পরিবর্তন আসছে সেটা গুরুত্বপূর্ণ আসলে না। আমরা বলছি যে আমরা মানুষের জীবনের পরিবর্তনের জন্য কতটুকু কাজ করতে পারছি। আপনি যখন আমাকে আইন প্রণেতা হিসেবে নিযুক্ত করছেন, আমার লাইফে কতটুকু পরিবর্তন আসছে সেটা তো মানুষ বুঝবে। মানে এই ইন্টারিম সময়ে এত হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ আপনারা করে গেছেন না, যে ছাত্র এত তো কয়টা প্রমাণিত করতে পারছেন? এখন তো আপনাদের সরকার আছে, দুদকও তো আপনারা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে স্বাধীন করেননি। তো নিজেদের লোক বসিয়ে আপনারা বের করেন যে এত এই ছাত্র অমুক ছাত্র বা এই তরুণ নেতার এত টাকার দুর্নীতি করেছে, এটার এখনো বের করতে পারবে না। 5-6 মাস হয়ে গেছে, অনেক চেষ্টা করছে, এটা বের করার সুযোগও নেই, কারণ এরকম কাজ তরুণরা করে নাই। স্বচ্ছ রাজনীতি করার চেষ্টা করছে। আর একটা ব্যাপার যেটা বলছেন যে ফ্যামিলি কার্ডের, মানে আমরা যখন আমার মূল আলাপটা হচ্ছে যে যেহেতু তারা গভর্নমেন্টে আছেন, তারা নিশ্চয়ই শ্রেণী কৃষক মানে মজুর এই সব শ্রেণীর কথা ভাববেন। কিন্তু আমরা শুধুমাত্র দেখি যে বাজেটগুলো যেরকম আগে হতো, বড় বড় বাজেট, এবং বেশিরভাগ যারা অলিগার যারা বড় বড় ব্যবসায়ী তাদের কথা চিন্তা করে কিন্তু হয়। এখন আমার একজন কৃষকের যেই ট্যাক্স বা আমার একজন মানে ধরেন বসুন্ধরা গ্রুপের মালিকের যে ট্যাক্স, এটা তো ইকুয়াল হইতে পারে না। সে যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছে সেই সুযোগ সুবিধা তো একজন কৃষক পাচ্ছে না, বা একজন রিক্সাওয়ালা পাচ্ছে না। একজন কৃষককে 10,000 টাকা আপনি মওকুফ করে দিচ্ছেন, আর একজন ঋণ খেলাপি করে হাজার হাজার কোটি টাকা বাইরে পাচার করে ফেলছে, নাই করে ফেলছে, সেটা তো এক হতে পারে না। এবং রাজনীতিবিদ যারা ব্যবসায়ী হয় তারা বেশিরভাগ ক্ষেত্রে কি করে জানেন? যখন কেউ এমপি হয় এই পদটাকে তারা কাজে লাগায় ধরেন বিভিন্ন ফায়দা নেয়, বড় বড় অ্যামাউন্টের টাকা তারা লোন নেয়, লোন নিয়ে তারা ডিফল্টারই হয়। আপনি এরকম কোন এক্সাম্পল দেখাতে পারবেন না? 17 বছর কি তাহলে মির্জা আব্বাস উনি ব্যবসা করেন নাই? উনি তারপরে এরকম তো অনেক ব্যবসায়ীও আছে যারা এই টাইমটাও ব্যবসা করে গেছে। ব্যবসায়ীর পরিচয় সবসময় ওই পলিটিক্যাল ওই পরিচয়টা থাকে না। ব্যবসার মতো যদি ব্যবসায়ী করে তাহলে করতে পারে, কিন্তু যাদের প্ল্যানই থাকে এই এসালম বা এরকম এই টাইপের যে গ্রুপ থাকে, এরা কিভাবে ডিফল্টার হয়েছে? এরা তো আওয়ামী লীগের সময় সুবিধাভোগী ছিল। কিন্তু উনি যেটা বলছেন যে বিএনপির যারা এই এমপিরা যারা ছিলেন তারা ব্যবসা করতে পারেনি, তারা আগে ব্যবসা করছে না, পরবর্তীতে ব্যবসা করার সুযোগ ছিল, তারা সেভাবে প্ল্যান করেই সেই এক্সিকিউটটা করছে। এবং এখানকার বাংলাদেশের পলিটিক্যাল সিনারিওতে আপনি যদি ইতিহাস ঘাটেন, আপনি দেখবেন যে বেশিরভাগ যারা এমপি হয় তারা এই সুযোগ সুবিধাগুলো নেয়, এবং বাংলাদেশের মানুষের টাকা পয়সা মেরে খাওয়াটা তাদের একটা অভ্যাসে পরিণত হয়েছে। এটাই একটা ট্রেডিশন। আর যেটা বলতে চাচ্ছিলাম যে দিন শেষে আমাদের মানে আলাপটা হওয়া উচিত বাংলাদেশের মানুষের জন্য। ভাই সিনিয়র মানুষ, তার রাজনৈতিক ক্যারিয়ার জায়গা থেকে 90-এর আন্দোলন থেকে শুরু করে অনেক বড় একটা ভূমিকা আছেন, সেটা আমরা অলওয়েজ সম্মান করি। কিন্তু ওনাদের পলিটিক্সটা অলওয়েজ ওই দোষারোপের। আমি কিন্তু যেগুলো বলছি টু দি পয়েন্ট কথা বলতেছি, এবং আমি বলতেছি যে আমাদের অনেক কিছু দায় আছে। কেননা আমরা সামনের দিনে সবাই মিলে বাংলাদেশের জন্য কাজ করি, মানে এইটা হওয়া উচিত আমাদের মূল লক্ষ্য।